নমস্কার, রেস অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প আধার, অন্তিম পর্ব। লেখক ময়ূক চৌধুরী। প্রথম স্তব্ধতা ভঙ্গ করলেন শ্রীময়ী। শিয়রে সমন বলছিস কেন? জোসেফ লোকটা কি এতই ভয়ানক? কে সে? গুন্ডা না ডাকাত? অঞ্জনের মুখে বিচিত্র হাসি ফুটল। ডাকাত বা গুন্ডা হলে ভয় পেতাম না। আমার ক্ষমতার সামান্য পরিচয় তোমার মেয়ে পেয়েছে, কিন্তু জোসেফকে আমিও ভয় পাই। কারণ জোসেফ হচ্ছে এক ভয়ঙ্কর জীব। সে যে কে এবং কি তা আমিও ভালো করে জানি না। সীমা ভয় পেয়েছিল। শ্রীময়ী সহজে বিচলিত হন না। তিনি বললেন, ব্যাপারটা ধাঁধার মতো লাগছে। জোসেফকে ভয় পাওয়ার কারণ কি? অন্তত স্পষ্ট করে সে কথা আমাদেরকে বল। তার সঙ্গে তোরই বা কী সম্পর্ক? সবই বলবো, অঞ্জন চিন্তিতভাবে বলল। তবে এখন থেকে তোমাদের সব ভারই আমাকে নিতে হবে। জোসেফের নির্দেশ মেনে চললে অবশ্য ভয় নেই। তোমাদের সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন করি, আমাদের মধ্যে যদি কোনোদিন সাক্ষাৎকার না ঘটে, তাহলে ভয়ের কারণ থাকে না। সীমা বলল, আপনি তো অনেক আগেই আমায় আপনার সঙ্গে যোগাযোগ রাখতে বারণ করেছিলেন। আজ হঠাৎ আমাদের জন্য এমন ব্যস্ত হয়ে উঠলেন কেন? শ্রীময়ীর মুখের রেখাগুলো কঠিন হয়ে উঠল। তার মনোভাব বুঝেই হাত তুলে তাকে নীরব রাখতে ইঙ্গিত করল অঞ্জন। তারপর দৃষ্টিপাত করলো সীমার দিকে। আমি ভুল করেছিলাম সীমা। তোমাদের নিরাপত্তার কথা ভেবেই সেদিন আমার সঙ্গে সংসব রাখতে নিষেধ করেছিলাম। আমার আশঙ্কা অবশ্য পরে সত্য হয়েছে। বিপদের মুখোমুখি দাঁড়িয়ে বুঝলাম কাপুরুষের মতো কর্তব্য ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়া উচিত নয়। শুধু কর্তব্যের কথা বলবো কেন, আমার মধ্যেই কি শূন্যতা বোধ ছিল না? মায়ের আদর আর স্নেহের স্পর্শ পাওয়ার জন্য আমার মনেও কি লোভ হয়নি? আমি জানতাম। বাধা দিয়ে শ্রীমণি বললেন, টাকাটা রেখে দিয়ে তুই যখন চোরের মতো পালিয়ে গেলি, তখনই মনে হয়েছিল তুই আর এখানে আসবি না। আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাইলে পরিচয় দিতে তো কোনো বাধা ছিল না। তবে আমাদের জন্য যে তোর প্রাণ কেঁদেছে, টাকাটাই তার প্রমাণ। সেই জন্যই ওই 1200 টাকা নিয়েছিলাম। কিন্তু আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না করলে, কোনো সম্পর্ক না রাখলে ভবিষ্যতে তোর থেকে আর্থিক সাহায্য গ্রহণ করব না, এটাও আমি স্থির করেছিলাম। জানি মা, তোমাদের আমি চিনি না। চলে গিয়েছিলাম ঠিকই, কিন্তু মনটা তোমার কাছেই পড়েছিল। একটা অদ্ভুত লজ্জা আর অপরাধবোধের জন্য সেদিন পরিচয় দিতে পারিনি। বাবার মৃত্যু সংবাদও আমায় বিহ্বল করে দিয়েছিল। মনে হয়েছিল আমি যদি সম্পর্ক রাখতাম তাহলে হয়তো এত তাড়াতাড়ি বাবার মৃত্যু হতো না, আর তোমাদেরও এমন অভাব অনটনের মধ্যে পড়তে হতো না। বিশ্বাস করো মা, তোমার জন্যই ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। হয়তো পরে নিজে থেকেই তোমাদের কাছে ফিরে আসতাম। তুমি যে আমায় চিনেছো আর ক্ষমা করেছো, প্রকারান্তরে সেটা তুমি আমায় জানিয়ে দিয়েছিলে। কাজেই আসতে বাধা ছিল না। কিন্তু অন্য দিক থেকে বাধা এলো ভয়ঙ্করভাবে। আজও সেই বাধা রয়েছে। তবু সব বিপদ আর ভয় তুচ্ছ করে আমি ফিরে এলাম মা। এখন থেকে তোমাদের সব দায়িত্বই আমার। আমার কথাটা কিন্তু আপনি ভুলে যাচ্ছেন অঞ্জনবাবু, সীমা বলে উঠল। আপনার কাছ থেকে কোনো আর্থিক সাহায্য নিতে আমি রাজি নই। শুধু মা নন, আমার কথাও আপনাকে ভাবতে হবে। আপনি বলেছিলেন আপনার কাছে কিছু গ্রহণ করলে আমাদের অসম্মান নেই। কারণটাও জানাবেন বলেছেন, কিন্তু এখনও জানাননি। সেই কারণটা না জানা পর্যন্ত আমার পক্ষে আপনার কাছ থেকে কোনো আর্থিক সাহায্য গ্রহণ করা সম্ভব নয়। হ্যাঁ, একথা তুমি বলতে পারো। অঞ্জন মাথা নিচু করে ক্ষণেক চিন্তা করল। তারপর পূর্ণ দৃষ্টিতে চাইল সীমার দিকে। আমি তোমার বড় ভাই। আমার কাছ থেকে সব কিছু নেবার অধিকার তোমার তো আছেই, এমনকি দাবিও আছে। বড় ভাই? দাদা? অস্ফুট স্বরে বলল সীমা। কিছুক্ষণ স্তব্ধ থেকে বোধহয় এই অপ্রত্যাশিত সংবাদটা গ্রহণ করবার চেষ্টা করল। তারপর বলে উঠল, কিন্তু আমি তো কোনোদিন আমার কোনো ভাইয়ের কথা মা বাবার কাছে শুনিনি। তারা কেন বলেননি তারাই জানেন, অঞ্জন বলল। বাবা নেই, এখন তোমার প্রশ্নের উত্তর দিতে পারেন মা। তবে তাদের নীরবতার কারণটা অনুমান করতে পারি। খুব সম্ভব ছেলের উপর অভিমানেই তারা চুপ করে থেকেছেন। আমার অস্তিত্বের কথাটা পর্যন্ত তোমাকে জানানোর প্রয়োজন মনে করেননি। তুমি ঠিকই বলেছ। আমি হয়তো হারিয়ে যাওয়া দাদার কথা সীমাকে বলতাম, কিন্তু ওর বাবা নিষেধ করেছিলেন। বলেছিলেন যে ছেলে বাপকে এমন নিষ্ঠুরভাবে আঘাত দিয়ে চলে যেতে পারে, তার অস্তিত্ব আমি কোনোদিন স্বীকার করব না। বলতে বলতে শ্রীময়ীর গলার স্বর ভারী হয়ে উঠল। কাজল, পুরুষ মানুষের চোখে জল বড় একটা দেখা যায় না, কিন্তু আমি ওকে গোপনে চোখের জল ফেলতেও দেখেছি। তার কষ্ট লাঘব করার ক্ষমতা আমার ছিল না, তাই ওর চোখের জল দেখেও না দেখার ভান করেছি। এই ব্যাপারে নিজেকেও কিছুটা দায়ী মনে করেছি। কাজটা তো উচিত হয়নি কাজল। হ্যাঁ মা, সেটা অনেক পরে বুঝেছি। সেই জন্যই তো প্রায়শ্চিত্ত করতে ফিরে এলাম।
কাজল বলল, কিন্তু মা, তুমি কি নিজেকে দায়ী মনে করবে কেন? গৃহত্যাগের জন্য তোমাকে বাবাকে দায়ী করা যায় না। সব দোষী আমার। সুবুদ্ধি যখন হলো তখন অনেক দেরি হয়ে গেছে। বাবাকে আর দেখতে পেলাম না। কিন্তু মা, তুমি কি আমায় ক্ষমা করবে না? শ্রীময়ী উত্তর দিলেন না। তার ক্লিষ্ট অধরে স্নিগ্ধ হাসির রেখাটি নীরবেই তার মনোভাব প্রকাশ করে দিল। সীমা এতক্ষণ চুপ করেছিল। সামনে উপবিষ্ট যুবকটি তার বড় ভাই জেনেও আনন্দ বা উল্লাসের চিহ্ন তার মুখে দেখা দেয়নি। বোধহয় অপ্রত্যাশিত সংবাদের বিস্ময়কর চমকটা সে তখনও পরিপাক করে উঠতে পারেনি। এবার নিজেকে সামলে নিয়ে সে মুখ খুলল। বুঝলুম আপনি। বাধা দিয়ে কাজল বলল, আপনি নয় সীমা, তুমি। সীমার মুখে কাষ্ঠ হাসি ফুটল। বেশ, নয় তুমিই হলো। অনেকদিন আগে, বোধহয় আমার জন্মেরও আগে, আমার বড় ভাই বাড়ি ছেড়ে পালিয়েছিল, বুঝতে পারছি। কিন্তু রাতারাতি ছোট বোনের অধিকার জাহির করা আমার পক্ষে সম্ভব নয়। তবে সংসারের দায়িত্ব যদি মা তার বড় ছেলের কাঁধে চাপিয়ে দেন, আমি সেখানে আপত্তি করতে পারি না। কাজল বলল, বেশ ভাববাচ্চে চালিয়ে গেলে দেখছি। মাকে আর বাবাকে ছেড়ে চলে যাওয়ার আমার অন্যায় হয়েছিল, সে কথা আমি স্বীকার করেছি। কিন্তু মা যখন আমায় ক্ষমা করেছেন, সেখানে ছোট বোন হয়ে তুমি দূরে সরে থাকবে কেন সীমা? সীমা মাথা নিচু করল। সকলের চরিত্র সমান হয় না। সম্পর্কটা সত্য, কাজেই আমিও তা মেনে নিচ্ছি। কিন্তু এই মুহূর্ত থেকেই ছোট বোনের দাবি নিয়ে দাঁড়ানো আমার পক্ষে সম্ভব নয়। জোর করে আর যাই হোক, ভালোবাসা আদায় করা যায় না। কাজল বুঝে একটা দীর্ঘশ্বাস চাপল। তবে তোমাকে আমার প্রথম দিন থেকেই খুব ভালো লেগেছিল। একটা আকর্ষণও বোধ করছিলাম। হয়তো সেটাই রক্তের টান। যাই হোক, আমার কর্তব্য করতে যদি বাধা না দাও, তাহলেই আমি খুশি হব। এর চাইতে বেশি কিছু চাওয়ার অধিকার বোধহয় আমার নেই। কাজলের কথার মধ্যে এমন একটা বেদনাত্ম করুণ সুর ছিল যে সীমার মনও বিচলিত হয়ে পড়ল। তীক্ষ্ণ দৃষ্টিতে কাজলের দিকে তাকিয়ে তার মনোভাব অনুমান করার চেষ্টা করল সীমা। নতমুখ যুবকের মুখে ছায়া পড়ায় ভাবের কোনো অভিব্যক্তির সীমার চোখে ধরা পড়ল না। কিন্তু বলার ভঙ্গিতে হতাশ ও বিষাদ ছিল অতিশয় স্পষ্ট। এক মুহূর্তেই সীমা মন স্থির করে নিল। এগিয়ে এসে কাজলের কাঁধে হাত রাখল সে। দাদা, তুমি যে ঘর ছেড়ে পালিয়েছিলে সেটা বুঝতে পারছি। কেন গিয়েছিলে? এতদিন ছিলেই বা কোথায়? এই প্রশ্নগুলো আমার মনে ভিড় করেছে। সংক্ষেপে হলেও মোটামুটি সব কথা আমায় বলতে হবে। একটা কথা তো মানবে, মায়ের পক্ষে তোমায় গ্রহণ করা যত সহজ, আমার পক্ষে সেটা তত সহজ নয়। কাজলের একটা হাত সীমার হাতের উপরে এসে পড়ল। প্রায় সঙ্গে সঙ্গেই সরে গেল। মুহূর্তের জন্য হলেও সেই স্নেহের স্পর্শ বুঝতে সীমার ভুল হলো না। একটু থেমে, বোধহয় অন্তরের আবেগ সংহত করে নিয়ে কাজল বলল, আমার সব কথা শোনার অধিকার তোমাদের আছে। যদিও সময় বেশি নেই, তবু সংক্ষেপে সব কথা বলছি। এখন থেকে। বাধা দিয়ে সীমা বলল, সময় নেই বলছো কেন? এখানেই যাও, কিছু মুখে দিয়ে শুয়ে পড়বে। কাল সকালে যা ভালো হয় করো। না রে সীমা, কাজল হাসল। কাল তো নয়ই, আর কোনোদিনই সার্কাসে ফিরবো না। তোদের আশ্রয়ই থেকে যাব। সার্কাসের মালিক হয়তো ঝঞ্ঝাট করতে চাইবে, তবে তাকে বোধহয় আমি অসুবিধার দিকটা বোঝাতে পারবো। কিন্তু সত্যি সত্যিই তুমি আমাদের সঙ্গে থাকবে দাদা? হ্যাঁ রে, সত্যি। অবশ্য মা যদি আমায় তাড়িয়ে না দেন। শ্রীময়ী কপট ক্রোধে ভ্রু কুঞ্চিত করলেন। হ্যাঁ রে বেইমান ছেলে, বাই তো তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল 20 বছর আগে। 20 বছর আগে? সীমা সবিস্ময়ে বলল, 20 বছর আগে তুমি বাড়ি থেকে বাড়িয়েছিলে? কিন্তু কেন? কেন আবার? মায়ের উপর রাগ করে? শ্রীময়ী বললেন, আমি একটা গুরুতর অপরাধ করেছিলাম, তাই আমার শাস্তি দিতেই গৃহত্যাগ করেছিলেন গুণধর ছেলে। যা, কি যাতা বলছো? সীমা মায়ের দিক থেকে চোখ সরিয়ে দাদার দিকে তাকালো। বলো না দাদা, কেন পালিয়েছিলে বাড়ি থেকে? গভীর পরিতাপে মাথা নিচু করল কাজল। পরিহাস করে বললেও কথাটা সত্যি। সে কি? কি অপরাধ করেছিলেন মা? মায়ের কোনো অপরাধ ছিল না, অপরাধ আমার। খেয়ালি ভালো লাগে না, স্পষ্ট করে বুঝিয়ে বলো। স্পষ্ট করেই বলছি, শোনো। আমরা ভাই বোন, কিন্তু তুমি আমার সহোদরা নও। তার মানে? মানে বুঝলি না? শ্রীময়ী হাসলেন। আমিও সৎ মা, নিজের মা নই। বলো কি? ঠিকই বলছি রে সীমা। তোর বাবার প্রথম স্ত্রী যখন মারা গেলেন, কাজলের বয়স তখন 10। আরও 5 বছর পরে তোর বাবা আমায় ঘরে নিয়ে আসেন। আমি সেই বিয়েতে আপত্তি করিনি। সেটা আমার প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ, যে সতীনের ছেলেটার উপর দারুণ অত্যাচার চালিয়েছিলাম। তাই? মা! কাজল উঠে দাঁড়ালো। আমি জানি তুমি ঠাট্টার ছলে আমায় তিরস্কার করছো, কিন্তু তার দরকার আছে কি? আমি কি আমার অপরাধ স্বীকার করিনি? তোমার কথা সত্যি। বাবা দ্বিতীয়বার বিবাহ করায় আমি অসন্তুষ্ট হয়েছিলাম। আত্মীয় স্বজন, বিশেষ করে আমার এক বিধবা পিসি প্রতি মুহূর্তে আমার মনে বিষ ঠেলেছে। তখন না বুঝলেও পরে বুঝেছি, তুমি আমার আশায় অনেকেরই স্বার্থ বিপন্ন হয়েছিল।
একটা নিঃসঙ্গ মানুষের যন্ত্রণা বোঝার বয়স আমার তখনও হয়নি। কুচক্রী আত্মীয় স্বজনের কথায় বাবার উপর বিরক্ত হয়েছিলাম। পরে সেই বিরক্তি ক্রোধে পরিণত হয়েছিল। লজ্জার কথা কি বলবো মা, তোমার সম্পর্কেও বিষাক্ত বিদ্বেষ পোষণ করতাম। অথচ তুমি আমার জন্য যথেষ্ট করেছ। নিজের ছেলের মতোই আমায় ভালোবেসেছিলে তুমি। পড়াশুনো ফাঁকি দিয়ে আড্ডা দেওয়া, সিনেমা দেখা সহ্য করনি। শাসন করেছ নিজের ছেলের মতোই। আর তোমার ভুল বুঝে বাবার উপর রাগ করে আমি ঘর ছাড়লাম। তীব্র উত্তেজনায় ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরে এসে হঠাৎ সীমার সামনে একটা মোড়া টেনে নিয়ে বসে পড়ে কাজল। শোন সীমা, আমাদের মায়ের মতো মা হয় না। নিজের ছেলেকে তো সব মাই ভালোবাসে। পরের ছেলেকে নিজের বলে আপন করে নিতে পারে কয়জন? কিন্তু নতুন মা বর্ষে ঘি ঢেলেছিলেন, তার স্নেহের মর্যাদা আমি রাখতে পারিনি। চেষ্টা সত্ত্বেও অবরুদ্ধ আবেগ দমন করতে পারলেন না কাজল। উত্তেজিত স্বরে বলতে লাগলো, অল্প বয়সে মায়ের মৃত্যু দেখেছিলাম, কষ্টও পেয়েছিলাম খুব। পরে সেই কষ্ট ভুলে গিয়েছিলাম বাবার আদরে। তবে আমার দিক থেকে বেশি মন দিতে পারেননি বাবা। তার কাজকর্ম ছিল, সংসারে ভার পড়েছিল দুঃসম্পর্কের এক বিধবা পিসির ওপর। পিসি সংসার চালাতো, বাবার টাকা পয়সা তার কাছেই থাকতো। আমি চাইলে টাকা দিতে আপত্তি করতো না পিসি। ছেলে যে আদর্শ ছাত্রের মতো জীবনযাপন করছে না সে কথা বাবাও বুঝতেন না তা নয়। তবু মা মরা ছেলেকে বোধহয় শাসন করতে পারতেন না। তার ফলে যা হয় তাই হলো। কথায় বলে আদরে বাদর হয়। আমিও একদিকে একটা আস্ত বাদর হয়ে উঠছিলাম। নতুন মা এসে সেই বাদরটাকে মানুষ করবার চেষ্টায় উঠে পড়ে লাগলেন। আমার সেটা অসহ্য বোধ হতো। আড়ালে মায়ের সম্পর্কে পিসির বিরূপ সমালোচনাও মনের উপর ক্রিয়া করত। ব্যাপারটা বোধহয় নতুন মা বুঝতে পেরেছিলেন। কিছুদিন পরেই পিসিকে বিদায় নিতে হলো। চোখের জলে ভেসে পিসি আমায় জানিয়ে গেল যে নতুন মায়ের জন্যই তাকে বাড়ি ছাড়তে হচ্ছে। তখন রাগ হলেও পরে বুঝেছিলাম আমার ভালোর জন্যই নতুন মা পিসিকে চলে যেতে বাধ্য করেছিলেন। তবু একটা বাধা দিয়ে শ্রীময়ী বললেন, বহরমপুরে যেখানে তোর পিসি ছিল সেখানে মাসে মাসে টাকা পাঠানোর ব্যবস্থা করেছিলাম, কিন্তু ওই মহিলাটিকে এখানে রেখে তোমার পরকাল ঝরঝরে হতে দিতে পারিনি। ছেলের জন্য শক্ত হওয়ার দরকার ছিল। একটু থেমে শ্রীময়ী বললেন, বিয়ের পরেই উনি আমাকে বলেছিলেন ছেলেটা অমানুষ হয়ে যাচ্ছে, আমাকেই তাকে মানুষ করবার ভার নিতে হবে। দ্বিতীয়বার বিবাহের সেটাই নাকি প্রধান কারণ। সেই জন্যই নির্বিকারভাবে তোকে ভাগ্যের হাতে সমর্পণ করতে পারিনি। প্রয়োজনে শাসন করবার চেষ্টাও করেছি, ফল হলো উল্টো। শুধু কি শাসনই করেছ? কাজল শ্রীময়ীর দিকে তাকালো। আদরের কথাও আমার মনে আছে বই কি। কত রাত্রে শোয়ার আগে গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করেছ, উপদেশ দিয়েছ, কত সময় নিজে পড়াতে বসেছ, সেসব কথা কিছুই ভুলিনি মা। একটু থেমে আবার ফেলে আসা কথার সূত্র ধরল অঞ্জন। হ্যাঁ, যা বলছিলাম, মায়ের আদর মাঝে মাঝে ভালো লাগতো, স্বীকার করতে লজ্জা নেই। দুর্বল মুহূর্তে ভালোভাবে চলার প্রতিশ্রুতিও দিতাম। তারপর আবার সব ভুলে যেতেও দেরি হতো না। আসলে দীর্ঘকাল খুশি মতো চলার ফলে দস্তুর মতো স্বেচ্ছাচারী হয়ে উঠেছিলাম। নিয়ম শৃঙ্খলার বাঁধন সহ্য করতে পারতাম না। একদিন লুকিয়ে সিনেমা দেখে মায়ের কাছে ধরা পড়ে গেলাম। এক বন্ধুর বাড়িতে সন্ধ্যার পর অঙ্ক করতে যেতাম। বন্ধুটি মেধাবী ছাত্র ছিল, অঙ্কে তার মাথা ছিল খুব পরিষ্কার, তাই বাবা কিংবা নতুন মায়ের আপত্তি হয়নি। তারা জানতেন আমি সন্ধ্যের পর ওখানেই নিয়মিত অঙ্ক করি। কিন্তু মাঝে মাঝে সেখানে না গিয়ে ওই সময়টা যে আমি সিনেমা দেখে কাটিয়ে দিতাম সেটা কারো জানা ছিল না। দৈবক্রমে একদিন নতুন মা আমার জামার পকেট হাতড়ে আগের দিনের পরিত্যক্ত সিনেমার টিকিট আবিষ্কার করলেন। নিতান্তই বুদ্ধির দোষ, টিকিটটা ফেলে দেওয়ার কথা মাথায় আসেনি। কে জানতো যে ভদ্রমহিলা হঠাৎ আমার জামার পকেট সার্চ করবেন। ধরা পড়তেই কৈফিয়ত তলব। আমি আজে বাজে কথা বলে ব্যাপারটা চাপা দেওয়ার চেষ্টা করতেই মুখের ওপর একটা চড় পড়ল। বাবার কাছে কোনোদিন মার খাইনি। চড়টা পড়তেই মাথার মধ্যে আগুন জ্বলে উঠল। কোনো কথা না বলে চুপ করে রইলাম। কিন্তু মনে মনে তখনই বাড়ি ছাড়ার সংকল্প স্থির করে ফেলেছিলাম। পরের দিনই পালিয়ে গেলাম বাড়ি ছেড়ে। শ্রীময়ী হেসে ফেললেন, বুঝে দেখ সীমা, তোর মায়ের ক্ষমতা কতখানি। একটা 15-16 বছরের ছেলেকে বাড়ি থেকে ছিটকে ফেলে দিলাম এক থাপ্পড়ে। সীমা হাসল না, মায়ের দিকে দৃকপাত না করে কাজলকে বলল, কোথায় পালালে? এতদিন কোথায় ছিলে? সব বলতে হবে। কাজল চুপ করে রইল, তার দৃষ্টি নিবদ্ধ পায়ের দিকে। শ্রীময়ী বললেন, আগের ব্যাপারটা জানা থাকলেও গৃহত্যাগের পরবর্তী অধ্যায়টা আমারও জানা নেই। বল না হতবাগা, বাড়ি ছেড়ে কোথায় গেলি? কয়েকদিন আগে একটা সার্কাস দেখে এসেছিলাম। সার্কাসে বাঘের খেলা দারুণ ভালো লেগেছিল। আরও ভালো লেগেছিল সেই লোকটাকে যে বাঘের খেলা দেখাচ্ছিল। তাকে গিয়ে ধরলাম, বললাম সার্কাসে বাঘের খেলা শিখতে চাই। লোকটা তো প্রথমে হেসেই উড়িয়ে দিল। আমি না ছোড় বান্দা। বললাম বাপ মা নেই, পিসি আর পিসে মশাইয়ের কাছে থাকি,
তারা খেতে দেয় না, অত্যাচার করে। দুই চক্ষু বিস্ফারিত করে শ্রীময়ী বললেন, এমন ডাহা মিথ্যে কথা বলতে আটকালো না? কাজল হেসে ফেলল, কই আর আটকালো? তাছাড়া আত্মরক্ষার জন্য মিছে কথা বললে দোষ হয় না। যাই হোক, অনেকক্ষণ কাকুতি মিনতি করার পর লোকটার মন গলল। বলল, যদি পুলিশের হাঙ্গামা হয় তাহলে কি হবে? জোর দিয়ে বললাম, হাঙ্গামার সম্ভাবনা নেই, আমি চলে গেলে পিসি আর পিসে হাঁপ ছেড়ে বাজবে। লোকটা আমার কথা পুরোপুরি বিশ্বাস করেনি। বুক আর হাতের পেশি টিপে বলল, না খেয়ে এমন চেহারা বাগানো যায় না। বললাম, একটা কাঁকড়ায় বক্সিং লড়ি আর ব্যায়াম করি। আগ্রার শিক্ষক ভালোবাসে, তাই নিজের পয়সায় খাওয়ায়। কথাটা একেবারে মিথ্যে নয়। জানকী বাবু ছিলেন বক্সিংয়ের গুরু, সত্যিই খুব ভালোবাসতেন আমাকে। তবে খাওয়ানোর কথাটা যে মিথ্যে তা তো বুঝতেই পারছো। লোকটাকে শেষ পর্যন্ত জমিয়ে ফেললাম। তারপর আর বাড়ি ছাড়তে কতক্ষণ। সার্কাস পার্টির সঙ্গে প্রথমেই গেলাম মাদ্রাজে। যাওয়ার আগে অবশ্য বালিশের নিচে বাবাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখে রেখে এগিয়েছিলাম। একটু থেমে শ্রীময়ীর দিকে তাকালো কাজল। চিঠিটা নিশ্চয়ই পেয়েছিলে তোমরা? শ্রীময়ী ঘাড় নাড়লেন, পেয়েছিলেন। তবে খোঁজ খবর নেওয়া হয়নি। মহাদেবী বারণ করেছিলেন। যে ছেলেকে এমনভাবে মা বাপকে ছেড়ে পালিয়ে যেতে পারে তাকে ফিরিয়ে আনতে চাননি তিনি। শ্রীময়ীর আবেদন আর অনুনয়ও ব্যর্থ হয়েছিল তার কাছে। মায়ের কথা শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পড়েছিল কাজল। সীমা হঠাৎ অসহিষ্ণু কণ্ঠে বলে উঠল, তারপর কি হলো? তুমি কি সেই সার্কাস পার্টির সঙ্গে এই 20 বছর ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ঘুরে বেরিয়েছ? এর আগে একবারও কলকাতায় আসোনি? একবারও মনে পড়েনি আমাদের কথা? কাজল সস্নেহে বলল, না বোনটি, তোমার কথা মনে পড়েনি। তোমার অস্তিত্বই তো জানতাম না তখন। তবে বাবা আর মায়ের কথা মনে পড়েছে বারবার। কিন্তু তাদের সঙ্গে দেখা করব কেমন করে? আমি তো এখানেই, অর্থাৎ ভারতবর্ষে ছিলাম না। তবে কোথায় ছিলে? ইউরোপ আর আমেরিকার বিভিন্ন স্থানে বিভিন্ন সার্কাস দলের সঙ্গে ঘুরেছি। একবার জাপানেও গিয়েছিলাম। জাপানেও গেছো? ওই সার্কাস পার্টির সঙ্গে? না, তবে সব কথা খুলেই বলি। ইউরোপ ভ্রমণ সম্ভব হয়েছিল ভাগ্যের কৃপায়। ম্যাড্রাসে থাকতে আমার বুনো জানোয়ারের খেলা দেখে এক সাহেব মুগ্ধ হয়ে গেছিলেন। ওই সাহেব ছিলেন আমেরিকার বাসিন্দা। তার ভাইয়া সার্কাস পার্টি ছিল, এখানে নয়, ইউরোপে। সেই সাহেবই চিঠিপত্র লিখে ভাইয়ের ওখানে আমার একটা চাকরির বন্দোবস্ত করেছিলেন এবং আরও অনেক ঝঞ্ঝাট সামলে কেমন করে তিনি আমার সাগর পাড়ে পাঠিয়েছিলেন। পশ্চিম জার্মানিতে তখনকার এক ভ্রাম্যমান সার্কাস দলে আমি কাজ পেয়ে গেলাম। তারপর ইউরোপ আর আমেরিকার বিভিন্ন স্থানে ঘুরেছি। ওই সার্কাস ছেড়ে অন্য সার্কাসে যোগ দিয়েছি। পরপর 3 বার বিভিন্ন সার্কাসে দল বদল করলাম। চতুর্থবার মোটা টাকার বিনিময়ে যোগ দিলাম আরেকটি নতুন সার্কাস দলে। তাদের সঙ্গে ঘুরতে ঘুরতে উপস্থিত হলাম ইতালিতে। সেখানে একটা ছোট শহরে এক সাংঘাতিক অভিজ্ঞতা হলো। সেদিন সন্ধ্যের পর বেড়াতে বেরিয়েছি। নতুন দেশ দেখার কৌতূহল ছিল। কয়েকদিন পরে খেলা শুরু হবে, এখন ছুটি। মনটাও ছিল বেশ খুশি খুশি। হঠাৎ খেয়াল হলো বেশ রাত হয়েছে। আশেপাশে দোকানগুলো অধিকাংশই বন্ধ। যেগুলো খোলা আছে সেগুলো বন্ধ করবার তোড়জোড় চলছে। ফিরে আসার জন্য পিছন ফেললাম। সঙ্গে সঙ্গে কোথা থেকে 4 মূর্তি এসে আমায় ঘিরে ধরল। তাদের ভাষা না বুঝলেও ইঙ্গিতটা বুঝলাম। হাতের ঘড়ি আর পকেটের টাকা তাদের হাতে সমর্পণ না করলে পরিত্রাণ নেই। মাথার মধ্যে আগুন জ্বলে উঠল। সামনের লোকটা চোয়ালে ঘুষি খেয়ে শটান শুয়ে পড়ল মাটির উপর। এমন ব্যবহার বোধহয় আমার মতো লোকের কাছ থেকে গুন্ডারা আশা করেনি। তারা বিস্ময়ের ধাক্কা সামলে ওঠার আগেই আবার আঘাত করলাম। আরও একজন পেট চেপে মরে বসে পড়ল। সঙ্গে সঙ্গে তাদের 2 সঙ্গীর হাতে ঝকঝক করে উঠল ধারালো ছুরি। আমি একটু পিছিয়ে প্রস্তুত হলাম আক্রমণের প্রতিরোধের জন্য। সেদিন বোধহয় আমার মৃত্যুই হতো, কিন্তু রাখে হরি মারেকে। হঠাৎ কোথা থেকে ছুটে এলো আরেকটি লোক। তারপর ব্যাপারটি কি হলো ঠিক বুঝতে পারলাম না। শুধু দেখলাম একটা লোক ঝাঁপিয়ে পড়ল গুন্ডা দুটোর উপর এবং কয়েক মুহূর্তের মধ্যেই আমার 2 আততায়ী লম্বমান হলো রাজপথে। আগন্তুক আমার হাত ধরে ছুট দিল। গলির পর গলির গোলকধাঁধার উপর দিয়ে অনেক দূর এসে আমরা যখন আবার বড় রাস্তার উপর এসে পড়লাম, তখন আমার রক্ষাকর্তা হাত ছেড়ে দিল। এতক্ষণে আমার রক্ষাকর্তার মুখের দিকে তাকানোর সুযোগ পেলাম। মঙ্গলীয় চেহারা, ইংরাজিতে ধন্যবাদ জানালাম। আমার সৌভাগ্য লোকটা ইংরাজি ভাষাটা জানত। কিছুক্ষণের মধ্যেই পরিচয়ে জমে উঠল। লোকটা জাপানি, মার্শাল আর্টের সুদক্ষ। প্রাচ্যদেশীয় পদ্ধতিতে ওই লড়াইয়ের কথা আগেই শুনেছিলাম, এবার চাক্ষুষ দেখলাম। সেদিনের পরিচয় পরে বন্ধুত্বে পরিণত হয়েছিল। আমাকে ঘেরাও হতে দেখেছিল সে, তাই ছুটে এসেছিল আমাকে বাঁচাতে। মার্শাল আর্টের গোসল দেখে আমি চমকে গিয়েছিলাম। ঝোঁক চাপল যেমন করেই হোক প্রাচ্যদেশীয় পদ্ধতিতে লড়াইয়ের ওই কৌশল আমায় আয়ত্ত করতেই হবে। আমার রক্ষাকর্তা দেখেছিলেন আমি গুন্ডাদের সঙ্গে
আত্মসমর্পণ করিনি, দস্তুর মতো লড়াই করেছিলাম। আমার সাহস আর খুশি চালানোর কায়দা তার ভালো লেগেছিল। তার কাছে প্রস্তাব করতেই সে আমায় মার্শাল আর্টে প্রাথমিক শিক্ষা দিতে রাজি হলো। কিছুদিন তার কাছে ব্যাপারটা বুঝে নিলাম। অত্যন্ত কঠিন সাধনার ব্যাপার, কয়েক মাসে কিছু আয়ত্ত করা অসম্ভব নয়। আমার রক্ষাকর্তা বা শিক্ষক যাই বলো, ইতালিতে ব্যবসা করত। আমাকে যথেষ্ট সময় দেওয়া হতো, তার পক্ষে সম্ভব ছিল না। আমাকে সার্কাসে খেলার জন্য যথেষ্ট সময় দিতে হতো। বুঝলাম এভাবে কিছু হবে না। সার্কাস পার্টিতে ইস্তফা দিলাম। তারপর আমার শিক্ষক তোজোর পরামর্শ অনুসারে তারই চিঠি নিয়ে জাপানের একটা ক্যারাটেকা অর্থাৎ ক্যারাটে শিক্ষকের সঙ্গে দেখা করলাম। আমায় নানাভাবে পরীক্ষা করে ওই ক্যারাটেকা আমার উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়ে শিক্ষা দিতে সম্মত হলেন। একসময় বক্সিং শিখেছিলাম, সেটা আবার কাজে লাগলো। কয়েক বছর অক্লান্ত পরিশ্রমের ফলে সাধনায় কিছুটা সিদ্ধি লাভ করলাম। এর মধ্যে অন্য ওস্তাদের কাছেও গেছি। ক্যারাটে, হফকিডো, কুমফু প্রভৃতি মার্শাল আর্টের কৌশলগুলি যথাযথ আয়ত্ত করলাম। এর মধ্যে টাকা ফুরিয়ে এসেছিল, সুতরাং আবার ফিরে গিয়ে ইউরোপের এক সার্কাস দলে যোগ দিতে বাধ্য হলাম। কয়েক বছরের ওই ঘটনাবহুল জীবনেও বাবার কথা মনে হতো। আর সীমা প্রশ্ন করল, আর কি, থামলে কেন? আর নতুন মায়ের কথাও মনে পড়তো বারবার। সত্যিকার ভালোবাসা বোধহয় মানুষ কখনো ভুলতে পারে না, তাই নতুন মাকেও বারবার মনে পড়তো। মাতৃস্নেহের মর্যাদা দিইনি বলে একটা অপরাধ বোধও মনকে পীড়া দিত। অবশেষে হঠাৎ সুযোগ এলো ভারতে আসার। ভারতে এক সার্কার ব্যবসায়ী তখন আমেরিকায় ছিল। দৈবক্রমে আমিও সেই সময় আমেরিকাতেই বিভিন্ন স্থানে খেলা দেখাচ্ছিলাম। ভদ্রলোক তো আমার খেলা দেখে মুগ্ধ। আমার সঙ্গে দেখা করে মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে আমাকে তার ভারতীয় সার্কাসে যোগ দিতে অনুরোধ করলেন। বলাই বাহুল্য তৎক্ষণাৎ রাজি হলাম। যে পার্টিতে সেই সময় কাজ করছিলাম তাদের সঙ্গে চুক্তির মেয়াদ তখন ফুরিয়ে গিয়েছিল, তাই নতুন দলে যোগ দিতে বাধা ছিল না। দুষ্কর্ম? সীমা বিস্মিত হলো। সেটা কিরকম? শ্রীময়ের কৌতূহল দৃষ্টিও সঞ্চালিত হলে ছেলের মুখের উপর। কাজল বলল, আমি যেখানে কাজ করতাম সেই সার্কাস পার্টি আমার অনুরোধে একটা ব্ল্যাক জাগুয়ার কিনেছিল। সীমা বলল, ব্ল্যাক জাগুয়ার? সেটা কি বস্তু? শ্রীময়ী বলে উঠলেন, দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে, বিশেষত ব্রাজিলে জাগুয়ার নামে এক ধরনের বিড়াল জাতীয় জানোয়ার পাওয়া যায়। জাগুয়ারের চেহারা অনেকটা লেপার্ড বা চিতাবাঘের মতো, তবে চিতাবাঘের চাইতে জাগুয়ার বড় হয়, গায়ে জোরও তার বেশি। ভীষণ হিংস্র জন্তু। ওদের মধ্যে কোনো কোনোটা একেবারে কুচকুচে কালো। ইংরেজিতে তাদেরই ব্ল্যাক জাগুয়ার বলা হয়। সব প্রশংস দৃষ্টিতে শ্রীময়ীর দিকে তাকালো কাজল। সত্যি, এসব খবরও তুমি রাখো? মুখ টিপে হেসে শ্রীময়ী বললেন, অবসর সময়ে একটু আধটু বই পড়ার অভ্যেস ছিল, ওই সব বইয়ের দৌলতেই কিছু কিছু তথ্য জানতে পেরেছি। সীমা আবার ধৈর্য হারালো। ব্ল্যাক জাগুয়ার সম্পর্কে বিস্তারিত তথ্য আমি জানতে চাই না। জন্তুটাকে নিয়ে তুমি কোন দুষ্কর্ম করলে তাইও বলো। কাজল বলল, জাগুয়ার নিয়ে, বিশেষত কালো জাগুয়ার নিয়ে খেলা দেখানো খুব কঠিন, কিন্তু কঠিন কাজ সম্পন্ন করতেই আমার বেশি ভালো লাগে। সার্কাসের মালিককে বলে কয়ে ওই জানোয়ারটা কেনার ব্যবস্থা করলাম। তারপর বিমান যোগে সেই জ্যান্ত বিভীষিকাকে নিয়ে আমরা ফিরলাম ভারতবর্ষে। কিন্তু এর মধ্যে তোমার দুষ্কর্মের কোনো সন্ধান তো পাচ্ছি না। সবটা শোন। জন্তুটার নাম দিয়েছিলাম শয়তান। এমন সার্থকনামা জীব আমি দেখিনি। আফ্রিকার সিংহ থেকে শুরু করে সাইবেরিয়ার দুর্দান্ত বাঘ পর্যন্ত অনেক রকম হিংস্র জন্তু জানোয়ার নিয়ে খেলা দেখিয়েছি, কিন্তু শয়তান নামে এই ব্ল্যাক জাগুয়ারকে কিছুতেই বাঘ বানাতে পারলাম না। ওদিকে সার্কাসে খেলা শুরু হওয়ার দিন স্থির হয়ে গেছে, শহরে পোস্টার পড়েছে। আমি ভেবেই পাচ্ছি না কি করব। সীমা, আমার অবস্থাটা বুঝতে পারছিস? পারছি দাদা, তবে এবার তোমায় যখন পেয়েছি, আর সার্কাসের তাঁবুতে তোমায় ফিরতে দেব না। এসব ভয়ানক জন্তুকে নিয়ে খেলা দেখালে যে কোনো সময় বিপদ হতে পারে। তা তো পারেই। একবার একটা বাঘ আমার পাঁজরে থাবা বসিয়েছিল, সেই দাগও তোদের চোখে পড়েছিল, মনে পড়ে? নখের আজরে 3টে সমান্তরাল ক্ষতচিহ্নের সৃষ্টি হয়েছিল। তুমি কিন্তু মিছে কথা বলেছিলে একটা বন বেড়াল আছড়ে দিয়েছে। মোটেই মিছে কথা বলিনি। বাঘ হচ্ছে বিড়াল জাতীয় প্রাণী। ইংরেজিতে বাঘ সিংহকে বিগ ক্যাট বলে। চালাকি, ঘুরিয়ে মিছে কথা বলেছ। তোদের কাছে আমি একবারও মিছে কথা বলিনি। নিজের নাম বলেছিলাম অঞ্জন ঘোষ। অঞ্জন মানে যে কাজল তা তো জানিস। ওই নামটাই অবশ্য সর্বত্র চালু করেছিলাম। তোদেরও তাই বলেছি। তারপর পদবীটাও মিছে বলিনি। আমরা তো আসলে ঘোষ, উপাধি চৌধুরী। বাবা বলতেন ঘোষ চৌধুরী শুনতে ভালো নয়, তাই তিনি ঘোষ উড়িয়ে দিয়ে শুধু চৌধুরী বলতেন। আমি চৌধুরী উড়িয়ে দিয়ে ঘোষকেই প্রাধান্য দিয়েছি। মিথ্যাটা কোথায় বললাম? এখানেও চালাকি।
বেশ মানলাম, এটাও পুরোপুরি মিথ্যে বলনি, কিন্তু বাবার নামটা কি ঠিক বলেছিলে? ঠিকই বলেছিলাম, ভেবে দেখ। বলেছিলে বিশ্বনাথ ঘোষ। ওহো, মহাদেবের আরেক নাম বিশ্বনাথ। ঘোষ উপাধিও সত্যি, তবে ব্যবহার করা হয় না বলে খেয়াল করিনি। দাদা, খুব ধোঁকা দিয়েছে আমাদের। বহু বছর ব্যবহার করিস না সীমা। শ্রীময়ী হাসল। আমি হতভাবাকে চিনতে পেরেছিলাম। আর তখনই বুঝি অঞ্জন ঘোষের খোলস চিরে কাজল চৌধুরীকে আবিষ্কার করলে? কাজল হেসে বলল, আসলে হাতের জরুলটা হঠাৎ তোমার চোখে পড়ে গেল, তাই ধরা পড়লাম, না হলে আমায় চিনতে পারতে না। না রে কাজল, শ্রীময়ী বললেন, আগেই সন্দেহ হয়েছিল। 20 বছরে অনেক বদলে গেছিস, কিন্তু আমার চোখে ধুলো দিতে পারিসনি। তবে জরুলটা দেখার পর যেটুকু সন্দেহ ছিল সেটুকুও চলে গেল। নিশ্চিত বুঝলাম গুণধর ছেলে বাপকে একবার দেখতে এসেছে। শুধু বাপকে নয়, কাজল চোখ টিপে হাসল, যে অত্যাচারী মহিলাটির থাপ্পড় খেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছিলাম তার জন্যও বড় মন কেমন করছিল। তাহলে চোরের মতো পালিয়ে গেলি কেন? কেমন যেন সংকোচ হলো। হয়তো পরে আসতাম। বাজে কথা, হুঙ্কার দিয়ে বলে উঠল সীমা। আমাকে তুমি সার্কাসে তাঁবুতে এড়িয়ে যেতে চেয়েছিলে, তোমার সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করেছ, মাকেও তোমার কথা জানাতে নিষেধ করেছিলে। আজ তুমি আমাদের কাছে এসেছো বটে, কিন্তু সেদিন পর্যন্ত তুমি আমাদের এড়িয়ে চলারই চেষ্টা করেছো। আমার কথা অস্বীকার করার চেষ্টা করো না দাদা। অস্বীকার করছি না বোন, সত্যি কথাই বলছি। প্রথমে সংকোচ হয়েছিল বলেই পরিচয় দিইনি, পরে নিশ্চয়ই আসতাম, পরিচয় দিতাম, কিন্তু তারপরেই বাধা এলো। বাধা? কিসের বাধা? কাজলের মুখের হাসি হঠাৎ মিলিয়ে গেল। শুষ্ক স্বরে বলল, বাধা দিয়েছিল জোসেফ। আমাদের সে চিনল কি করে? সীমা সবিস্ময়ে বলল, মাকে সে কখনো দেখেনি। সার্কাসে সে আমায় দেখতে পারে, কিন্তু তার আগে আমার অস্তিত্ব তার জানার কথা নয়। অবশ্য তোমার মুখ থেকে আমাদের কথা সে জানতে পারে বটে। আমি তাকে কোনো কথাই বলিনি। ক্লান্ত স্বরে কাজল বলল, আমার বলাবলির অপেক্ষা রাখে না সে। আমি তাকে কিছু বলার আগেই আমার মা আর বোনের খবর সে আমাকে দিয়েছিল। বলেছিল তাদের থেকে দূরে না থাকলে আমার অমঙ্গল হবে। মা বোনের সংস্রব নাকি আমার পক্ষে ক্ষতিকর। আবার একটা হেয়ালি, সীমা ক্রুদ্ধ করতে বলল। আমাদের কথা সে কেমন করে জানলো? ওই জোসেফ নামক ব্যক্তিটির সঙ্গে তোমার যোগাযোগই বা হলো কি করে? তোমার আত্মকাহিনী তো শুনলাম, এবার জোসেফের রহস্যটা একটু পরিষ্কার করো দাদা। একটা অজানা আতঙ্কের ভাব আমার ভালো লাগছে না দাদা। হ্যাঁ, জোসেফের ব্যাপারটা তো তোদের বলতেই হবে। কাজল বাঁ-হাতের কবজি ঘুরিয়ে ঘড়ি দেখল। এখন খাওয়ার ঝামেলা সেরে ফেলা যাক, অনেক রাত হয়েছে। খাওয়ার পর জোসেফের কথা বলবো। সতর্ক হওয়ার জন্য বিপদের সত্যিকার চেহারাটা তোদেরও জানে রাখা দরকার। রাত 12টা। খাওয়া দাওয়া শেষ। মা আর মেয়ের শয়নকক্ষেই মেঝের ওপর কাজলের শয্যা প্রস্তুত হয়েছে। খাটের উপর মা ও মেয়ে, নিচে কাজলের বিছানা। কাজলের নির্দেশেই ওই ব্যবস্থা। শ্রীময়ী ও সীমা বুঝেছিল কোনো অজানা বিপদের আশঙ্কাতেই এক ঘরে রাত্রি যাপনের ব্যবস্থা করেছে কাজল। পারিবারিক পরিবেশের মধ্যেই যথেষ্ট সহজ হয়ে উঠেছে। নিজের অজ্ঞাতসারেই সীমাকে তুমি ছেড়ে তুই বলেছে কাজল, এবং সীমার ব্যবহারেও ছোট বোনের অধিকার বোধ এখন অতিশয় স্পষ্ট। সম্ভবত অজ্ঞাত বিপদের আশঙ্কাই অল্প সময়ের মধ্যে দূরের মানুষদের কাছে টেনে এনেছে। কোনো ভূমিকা না করেই কাজল বলল, অনেক রাত হয়েছে, শুয়ে পড়াই উচিত ছিল। তবু এখনই শুয়ে পড়া চলবে না। জোসেফের বৃত্তান্ত আজ রাত্রেই তোমাদের জানানো দরকার। শিয়রের সমন নিয়ে নিশ্চিন্তভাবে ঘুমানো উচিত হবে না। আমরা তো শুনতেই চাই, সীমা বলল। তুমি যখন বাড়িতে জায়গা থাকা সত্ত্বেও আমাদের সঙ্গে এই ঘরে তোমার শোয়ার ব্যবস্থা করতে বললে, তখনই বুঝলুম আজ রাত্রে কোনো বিপদের আশঙ্কা করছো তুমি। দাদা, তুমি বাড়ি আছো এটা মস্ত ভরসা, তবু বিপদের সঠিক চেহারাটা না জানা পর্যন্ত স্বস্তি পাচ্ছি না। মোটামুটি একটা কথা অবশ্য বুঝতে পারছি, অজানা বিপদের সঙ্গে জড়িত রয়েছে জোসেফ নামের রহস্যময় মানুষটি। নির্ভুল অনুমান। দাদা, আজকের রাত হয়তো নিরাপদেই কাটবে, কারণ তুমি রয়েছ, কিন্তু এভাবে অজানা আশঙ্কার মধ্যে দিনের পর দিন কাটাবো কী করে? প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের পাহারা দেওয়া তোমার পক্ষেও সম্ভব নয়। তাছাড়া আমার স্কুল আছে, সন্ধ্যার পর মেয়ে পড়ানোর কাজগুলো রয়েছে, আমাকে তো দিনে রাতে বাইরে বেরোতেই হবে। বিপদের হামলা আমার উপর যখন তখন হতে পারে। স্কুল আর মেয়ে পড়ানোর ব্যাপারটা এখন ভুলে যা সীমা। তবে তোর কথাটা সত্যি, প্রতিদিন প্রতি মুহূর্তে তোদের চোখে চোখে রাখা সম্ভব নয়, তার প্রয়োজনও নেই। আজকের রাত ভালোই ভালোই কেটে গেলে ভয়ের আর কারণ থাকবে না। সে কি, জোসেফ কি তোমায় বলেছে যাকে কিছু করার আজ রাত্রেই করবে? কখনো আমাদের উপর সে হামলা করবে না এমন কথা অবিশ্বাস্য। দাদা, তোমার কথা আমি বুঝতে পারছি না। বুঝিয়ে দিচ্ছি। আজ রাতে যদি কোনো অঘটন না ঘটে, তাহলে ভবিষ্যতে কোনোদিনই জোসেফ আমাদের নাগাল পাবে না।
কাল সন্ধ্যের আগেই আমাদের ভারত ভ্রমণ শুরু হবে। জোসেফের পক্ষেও ভারতে বিভিন্ন প্রদেশে হানা দিয়ে আমাদের আবিষ্কার করা সম্ভব নয়। ভারত ভ্রমণ, সে যে অনেক টাকার ধাক্কা। তাছাড়া আমার স্কুল, আবার বাজে কথা, স্কুল টুল ছেড়ে দিবি, আর টাকার ভাবনা তোকে ভাবতে হবে না। জীবনটাকে বাজি রেখে 20 বছর ধরে লড়াই করেছি ভাগ্যের সঙ্গে। একসময় ভাগ্যলক্ষ্মী আমায় কৃপা করেছেন, অতএব টাকার ভাবনা এখন নেই। ভারতের বাইরেও কয়েকটা ব্যাংকে আমার টাকা আছে, সেই টাকার পরিমাণও খুব কম নয়। তবে মনে হয় সেখানে হাত দেওয়ার দরকার হবে না। আমারও তাই মনে হয়। এতক্ষণ বাদে কথা বলেন শ্রীময়ী। উনি আমার নামে 30,000 টাকা রেখে গিয়েছিলেন। বলেছিলেন 20 বছরের মধ্যে যদি ছেলে ফিরে আসে তাহলে ওই টাকা যেন তাকেই দেওয়া হয়। 20 বছর পেরিয়ে গেলে টাকাটা মেয়েরই প্রাপ্য হবে। সীমার 20 বছর পূর্ণ হওয়ার দিন সাথে আগে ওই বাড়িতে তুই এসে পড়েছিলি তোর বোনের সঙ্গে, কাজে ওই টাকাটা এখন তোর প্রাপ্য। কিভাবে সেটা তুই খরচ করবি সেটা আমাদের জানার দরকার নেই। সীমা হাঁ করে মায়ের কথা শুনছিল। এবার বলে উঠল, ইস, দাদা যদি এলোই তবে 7 দিন পরে আমার জন্মদিনটা পার করে এলো না কেন? এতগুলো টাকা হাত ফসকে চলে গেল। দুঃখ করিস না বোন। কাজল হাসল। ওই টাকা তোরই থাকবে, ওখানে হাত দেওয়ার দরকার হবে না। আমি ঠাট্টা করছিলাম দাদা। সীমা গম্ভীর হয়ে গেল। তুমি স্বচ্ছন্দে ওই টাকাটা নিতে পারো। তুমি যখন আমাদের ভার নিচ্ছ তখন আলাদা করে আমার টাকার দরকার হবে কেন? কাজল কিছু বলার আগেই শ্রীময়ী বললেন, তর্কের দরকার নেই। বর্তমানে দেখা যাচ্ছে আর্থিক সমস্যাটা আমাদের সমস্যা নয়, কিন্তু আসল সমস্যা সম্পর্কে আমরা যে অন্ধকারে ছিলাম এখনও সেই অন্ধকারেই আছি। কাজল, সময় নষ্ট না করে জোসেফ সম্পর্কে যা জানিস আমাদের বল। তোর মতো ছেলেকেও যাকে ভয় পায় সে নিশ্চয়ই ভয়ঙ্কর মানুষ। শুধু ভয়ঙ্কর নয়, কাজল বলল, ভয়ঙ্কর বললে তাকে কিছুই বলা হয় না। জোসেফ হচ্ছে এক অমানসিক মানুষ, যার সঙ্গে লড়াই করা অসম্ভব। আইন তাকে ছুঁতে পারবে না। দৈহিক শক্তি দিয়ে তার মোকাবিলা করতে হলে পৃথিবীর সবচাইতে শক্তিমান মানুষও পরাজিত হবে। ভীতকণ্ঠে সীমা বলল, তোমার মতো দুর্ধর্ষ মানুষও যদি তাকে ভয় পায় তাহলে আমরা তার কবল থেকে আত্মরক্ষা করব কেমন করে? আমরা পালিয়ে যাব। জোসেফ আমাদের সন্ধান পাবে না। ভারতের বিভিন্ন প্রদেশে ঘুরে ঘুরে কয়েকটা মাস আমরা কাটিয়ে দেব। এই সময়টা পার হয়ে গেলেই আমরা নিরাপদ। কারণ এটা প্রতিশোধের ব্যাপার নয়, শুধুমাত্র আর্থিক ক্ষতির আশঙ্কাতেই লোকটা ক্ষিপ্ত হয়ে উঠেছে। সামনে থেকে আমরা সরে গেলে সে আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠবে বটে, কিন্তু সেই ক্রোধ নিতান্তই সাময়িক। জোসেফকে যতদূর জানি, বিনা প্রয়োজনে অনর্থক প্রতিহিংসার প্রবৃত্তি তৃপ্ত করার জন্য সে আমাদের সন্ধানে সময় নষ্ট করবে না। আধার ভাঙলে সে অন্য আধারের সন্ধানে মনোনিবেশ করবে। আধার মানে পাত্র? হ্যাঁ। দাদা আবার হেয়ালি, আমি কিন্তু রেগে যাচ্ছি। না না, রাগ করিস না। কাজল ব্যস্ত হয়ে উঠল। আসলে জোসেফ লোকটাই এক মূর্তিমান রহস্য। তার সম্বন্ধে সবকিছু খুলে না বলে মাঝখান থেকে কিছু বললে হেয়ালির মতোই মনে হবে। আচ্ছা, এবার মন দিয়ে শোন। তুমিও শোনো মা। কয়েক মাস আগের কথা। সীমার সঙ্গে যে রাতে নাটকীয়ভাবে আমার পরিচয় ঘটল, সেই রাতেই আমি জোসেফের সঙ্গেও পরিচিত হলাম একটা রেস্তোরাঁর মধ্যে। লোকটা নিজে থেকে এগিয়ে এসে আমার সঙ্গে আলাপ করেছিল। কিছুক্ষণ আজে বাজে কথা বলে সে শয়তানের উল্লেখ করল। শ্রীময়ী ও সীমা দুজনেই চমকে গেলেন। শয়তান? তার মানে? ব্রাজিল থেকে যে কালো জাগুয়ারটাকে আমদানি করা হয়েছিল তার নাম দিয়েছিলাম শয়তান। কথাটা একটু আগেই বলেছি, তোমরা ভুলে গেছো। এখন যা বলছি মন দিয়ে শোনো। শয়তান নামকরণ সার্থক হয়েছিল। এমন বেহারা জানোয়ার নিয়ে আগে কখনো খেলা দেখাইনি। অনেক চেষ্টা করেও জন্তুটাকে যখন বাঘ মানাতে পারলাম না, বাধা দিয়ে সীমা বলল, বাহ, আমি তো সার্কাসে ওই কালো জাগুয়ারের খেলা দেখেছি। জন্তুটা তোমার কথায় পোষা কুকুরের মতো খেলা দেখিয়েছে, প্রতিটি আদেশ পালন করেছে নির্বিবাদে। আহা, আমার বক্তব্য তো এখনো শেষই হয়নি। তুই বড় অসহিষ্ণু সীমা। ধৈর্য বলে কোনো পদার্থ তোর মধ্যে নেই। ঠিক আছে, আমি আর একটা কথাও বলবো না, কিন্তু জাগুয়ার নিয়ে আমি গবেষণা শুনতে চাই না। আমি জোসেফের কথা শুনতে চাই। জাগুয়ারের প্রসঙ্গ অকারণে তুলিনি। মাঝখানে বাধা দিলে কথার খেই হারিয়ে যায়। কি যেন বলছিলাম? হ্যাঁ, যে রাতে তোর সঙ্গে পরিচয় হলো সেই রাতেই আমি তোদের বাড়িতেই আসছিলাম। ইচ্ছে ছিল বাবার সঙ্গে দেখা করব। বাবার সঙ্গে দেখা হলো না। তার মৃত্যু সংবাদ পেয়ে খুবই বিচলিত হয়েছিলাম। অবশ্য তোদের সামনে আমার মনোভাব প্রকাশ করিনি। মাঝে আমায় চিনতে পেরেছিলেন সেটাও বুঝেছিলাম। ভাই সেটা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন। কায়দা করে কিছু টাকা ফেলে এলাম, কিন্তু মনটা তোদের জন্য ভীষণ ছটফট করতে লাগলো। ক্ষুধাবোধ একেবারেই ছিল না, কিন্তু তৃষ্ণা পেয়েছিল ভীষণ। ঠান্ডা কিছু গলায় ঢালার জন্য ব্যস্ত হয়ে উঠলাম। সেই সঙ্গে এক জায়গায় একা একা বসে মনটাকে শান্ত করারও প্রয়োজন বোধ করছিলাম।
অত রাতে কলকাতার দক্ষিণ অঞ্চলে কোনো ভালো রেস্তোরাঁ খোলা থাকে না, তাই চৌরঙ্গি এলাকায় এসে একটা রেস্তোরাঁয় ঢুকে ঠান্ডা পানীয় চাইলাম। সেখানেই জোসেফের সঙ্গে এলাম। সোজাসুজি কোনো কথা না বলে ইঙ্গিতে জোসেফ বুঝিয়ে দিল আমার সমস্যা সম্পর্কে সে সম্পূর্ণ অবহিত। অর্থাৎ ব্রাজিল থেকে আমদানি করা বিপদ নিয়ে যে আমি অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছি সে কথা তার অজানা নয়। অবাক হয়ে গেলাম। 2 দিন পরে খেলা, এখনও জন্তুটাকে বাঘ বানাতে পারিনি। তাই নিয়ে আমার দুশ্চিন্তার কথা বাইরের লোক জানবে কি করে? শুধু এখানেই শেষ নয়, আমার আসল নামটা তার মুখে শুনে চমকে উঠেছিলাম। প্রথমে ভেবেছিলাম ইউরোপ বা আমেরিকার কোনো দেশে হয়তো সে আমার খেলা দেখেছে, এখানে এসে আমায় চিনতে পেরেছে। একটু ভাবতেই ভুল ভাঙল। বিদেশে আমি খেলা দেখিয়েছি অঞ্জন ঘোষ নামে, কাজল চৌধুরী নামটা তো কারো জানা সম্ভব নয়। শয়তানকে নিয়ে আমার সমস্যার কথাই বা সে জানল কি করে? সমস্যার সমাধান করে দিল জোসেফ স্বয়ং। বলল, আপনার বিপদের স্বরূপ আপনি জানেন না, চিনে নিন। বলেই তার বাঁ হাতের অনামিকাতে বসানো একটা আংটি আমার চোখের সামনে তুলে ধরল। আশ্চর্য ব্যাপার, আংটির চৌকো কালো পাথরটা স্বচ্ছ হয়ে উঠল। ফুটে উঠল একটি পরিচিত প্রতিমূর্তি। সেই প্রতিমূর্তির দিকে তাকিয়ে জোসেফ বলল, মিস্টার চৌধুরী, আপনার বিপদের সত্যিকার চেহারাটা চিনে নিন। সীমা, ভাবতে পারিস আংটির দর্পণে কার চেহারা ফুটে উঠেছিল? রুদ্ধশ্বাসে সীমা বলল, শয়তান, মানে ওই কালো জাগুয়ারের চেহারাই নিশ্চয়ই ফুটে এসেছিল। না, আংটির দর্পণে দেখলাম মাকে। মা? হ্যাঁ, মাকেই দেখেছিলাম কয়েক মুহূর্তের জন্য। তারপর মায়ের চেহারা মুছে গেল, ফুটে উঠল তোর ছবি। সীমার ছবি ফুটে উঠল আংটির মধ্যে। প্রথমে আমি, তারপর সীমা। এই যে অবিশ্বাস্য। হ্যাঁ মা, অথচ তোমাদের সে আগে কখনো দেখেনি। অপরিসীম বিস্ময় আর আতঙ্কে স্তব্ধ হয়ে রইল 2 নারী। শুধু এখানেই শেষ নয়, কাজল বলতে লাগলো, আরও আছে। খুব স্পষ্ট করে কিছু না বললেও আভাসে ইঙ্গিতে জোসেফ যা বলল তা থেকে বুঝলাম অদ্ভুত অলৌকিক শক্তির অধিকারী সে। তার আরও ক্ষমতার পরিচয় পেলাম একটু পরে। রেস্তোরাঁর মধ্যে একটা বিদেশির সঙ্গে মালিকের বাদানুবাদ শুরু হয়। তারপর ওই বিদেশি মানুষটার সঙ্গে রেস্তোরাঁর বেয়ারাদের মারামারি লেগে যায়। একটা লোকের বিরুদ্ধে অতগুলো বেয়ারাকে লাগতে দেখে আমার রক্ত গরম হয়ে উঠল, কিন্তু জোসেফ ব্যাপারটাকে নাক গলাতে দিল না। সোজা এগিয়ে গেল ঝটাপটিয়া মারামারির মধ্যে। জোসেফের হাতের এক ঝটকায় একটা বেয়ারা ছিটকে পড়ল। বুঝলাম হাতাহাতির ব্যাপারেও এই আশ্চর্য মানুষটির ভালোই অভিজ্ঞতা আছে। আহত বেয়ারার দিকে ভ্রুক্ষেপ না করে সে মালিকের বুঝিয়ে দিল পুলিশ এলে তারই বদনাম, আর বিদেশির সপক্ষেও মালিকের বিপক্ষে সাক্ষী দেবে সে নিজে এবং তার সঙ্গী, অর্থাৎ আমি। অতএব এই মুহূর্তে মালিক যেন তার বেতনভোগী বেয়ারাদের সংযত করে, না হলে সমূহ বিপদ। মারামারি বন্ধ করার জন্য মালিকের আদেশের প্রয়োজন ছিল না। বিদেশি মানুষটা দস্তুর মতো শক্তিমান, তাকে নিয়ে বেয়ারার দল নাস্তানুভূত হচ্ছিল। এখন জোসেফকে বিরোধী পক্ষে যোগ দিতে দেখে তারা ঘাবড়ে গেল। বিদেশির সঙ্গে অজানা ভাষায় কথাবার্তা চালিয়ে কলহের কারণটা আবিষ্কার করল জোসেফ। বিদেশি যে খাদ্যের অর্ডার দিয়েছিল তা না দিয়ে অন্য খাবার এনেছিল বেয়ারা। লোকটি সেই খাবার খায়নি এবং না খাওয়া খাবারের জন্য দাম দিতেও রাজি হয়নি। ব্যাপারটা ইংরেজিতে মালিককে বুঝিয়ে দিল জোসেফ। মালিক তৎক্ষণাৎ দুঃখ প্রকাশ করে বিদেশির কাছে ক্ষমা প্রার্থনা করল। আসলে পরস্পরের ভাষা বুঝতে না পারার জন্য এই বিভ্রাট। গোলমাল মিটলে জোসেফকে জিজ্ঞাসা করে জানলাম লোকটা পর্তুগিজ। পর্তুগিজ ভাষায় জোসেফের এমন অদ্ভুত দখল দেখে বিস্ময় প্রকাশ করতেই সে জানালো পৃথিবীর 17টি ভাষায় অনর্গল কথা বলতে পারে সে। শুনে আমি হতবাক। রেস্তোরাঁ থেকে সার্কাসের আস্তানায় ফেরার সুযোগ আমি পেলাম না। জোসেফ আমায় জোর করে নিয়ে গেল পার্ক স্ট্রিটের এক অভিজাত হোটেলে। সেখানেই নাকি সাময়িকভাবে বাস করছে সে। হোটেলটা প্রথম শ্রেণী না হলেও বেশ ব্যয়বহুল। বুঝলাম জোসেফের আর্থিক অবস্থা দস্তুর মতো ভালো। সেখানে বসেই তার অনুরোধে নৈশ ভোজন সমাপ্ত করতে বাধ্য হলাম। তারপরই নতুন বিস্ময়ের চমক। আমার সবচেয়ে বড় বিপদ যে মা আর বোনের সান্নিধ্য থেকেই আসতে পারে সে কথা তো জোসেফ আমায় আগেই বলেছিল। এবার আমার সবচেয়ে কল্যাণকর বস্তুটির স্বরূপ সে আমায় দেখিয়ে দিল। আমার চোখের সামনে তার বাঁ হাতের প্রসারিত অনামিকায় বসানো রহস্যময় আংটির দর্পণে ফুটে উঠল। না, আমি বলবো না। তোমরা অনুমান করতে পারো কার ছবি দেখলাম সেই আংটির দর্পণে? সমবেত নারী কণ্ঠে উত্তর এলো, জোসেফ। কাজল মাথা নাড়ল। উত্তর ঠিক হয়নি। হতবুদ্ধি মা আর বোনের দিকে তাকিয়ে হাসল কাজল। দর্পণে ফুটল কুচকুচে শয়তান, অর্থাৎ সার্কাসের কালো জাগুয়ারটাকে দেখলাম আংটির আয়নার মধ্যে। দুজনেই চুপ। শ্রীময়ী বা সীমা কারো মুখেই কথা নেই। কাজল আবার বলল, ওই শয়তানই নাকি আমার সৌভাগ্যের জীবন্ত প্রতীক। জোসেফ কথাটা একেবারে ভুল বলেনি। এক অমানসিক মানুষের কাছে যদি আত্মবিক্রয় করি তাহলে ওই জন্তুটা আমায় এনে দিতে পারে প্রচুর অর্থ। হতভম্ব সীমার মুখ থেকে বেরিয়ে এলো, বলো কি দাদা? আমি কিছুই বলি না। কাজল হাসল।
জোসেফ বলছে ওই ভয়ঙ্কর জন্তুটাই আমার সৌভাগ্যের আধার। এমন উপযুক্ত আধার নাকি আর হয় না। কিছুক্ষণ চুপ করে থেকে কাজল আবার তার কাহিনী শুরু করলো। সমস্ত পরিকল্পনা বুঝিয়ে দিয়ে সেই রাতে আমায় বিদায় দিল জোসেফ। একটা ট্যাক্সি নিয়ে গভীর রাত্রে সার্কাসের তাঁবুতে ফিরে এলাম। পরের দিন যৎসামান্য জিনিস নিয়ে জোসেফ এলো আমার আস্তানায়। দুদিন পরে আমার খেলা শুরু হওয়ার কথা। শয়তানই আমার খেলার প্রধান আকর্ষণ, অথচ তখনও পর্যন্ত জন্তুটাকে আমি ভালো করে বাগ মানাতে পারিনি। বেগতিক দেখলে ব্ল্যাক জাগুয়ারের খেলা বন্ধ করে দিতে পারি, তবে সেক্ষেত্রে আমার মান মর্যাদা থাকবে না। কাজেই বেশ দুশ্চিন্তা ছিল। জোসেফের পরিকল্পনা যদি কার্যকরী হয় তাহলে অবশ্য চিন্তার কারণ নেই, কিন্তু বাধা দিয়ে সীমা বলে উঠল, জোসেফের পরিকল্পনার বিষয়ে কিন্তু তুমি এখনো পর্যন্ত কিছুই বলনি। যথাসময়ে জানতে পারবি। কাজল বলতে লাগলো, এখন বাধা দিস না। সেদিন নৈশভোজন শেষ হওয়ার পর জোসেফকে আমার তাঁবুতে রেখে আমি রাস্তায় বেরিয়ে পড়লাম। মনের ভিতর তখন ঝড় চলছে। পথে পথে ঘুরে বেড়ালাম। রাত 11টার পর ফিরে এলাম। তাঁবুর মধ্যে জোসেফকে দেখলাম। একটা বইয়ের পাতায় ডুবে রয়েছে সে। বইটি সাধারণ বই নয়, হাতে লেখা পুঁথি। অত্যন্ত জরাজীর্ণ, ভাষাও আমার কাছে দুর্বোধ্য। সার্কাসের অন্যান্য লোকজন অধিকাংশই শুয়ে পড়েছে। যারা এখনও শয্যা আশ্রয় করেনি তারা শয়নের উদ্যোগ করছে। আমি এদিক ওদিক ঘুরে তাঁবুর চারদিক পর্যবেক্ষণ করলাম। তারপর ফিরে এসে হাতে লেখা পুঁথি সম্পর্কে জোসেফকে কয়েকটা প্রশ্ন করলাম। নিরুত্তরে একবার আমার দিকে তাকিয়ে আবার পুঁথির পাতায় মনোনিবেশ করল জোসেফ। একসময় 12টা বাজল। আমি এগিয়ে গিয়ে জোসেফের কাঁধে হাত রাখলাম। জোসেফ জানালো, এখনও সময় হয়নি। আমার তখন অসহিষ্ণু অবস্থা। জোসেফের পরিকল্পনা কার্যকরী হয় কি না জানার জন্য ছটফট করছি। কোনো রকম সময় কাটানোর জন্য বরিস এডার নামের সোভিয়েত রাশিয়ার বিখ্যাত সার্কাস খেলোয়াড়ের একটি বই নিয়ে বসলাম। কিছুক্ষণ পরে আবিষ্কার করলাম আমার চোখ দুটো অর্থহীনভাবে বইয়ের পাতায় ঘুরছে। লিখিত বক্তব্যের কিছুই বোধগম্য হয়নি। সব কিছুরই শেষ আছে। একসময় আমার প্রতীক্ষারও শেষ হলো। পুঁথি বন্ধ করে জোসেফ উঠে দাঁড়ালো। এবার সময় হয়েছে। ঘড়িতে দেখলাম কাটায় কাটায় 1টা। জোসেফ আমায় ইঙ্গিত করতেই আমি তার দিকে একটা থলি এগিয়ে দিলাম। থলিটা খুলল জোসেফ। মস্ত বড় এক টুকরো মাংস বেরিয়ে এলো। পকেট থেকে একটা শিশি বার করলো জোসেফ। তারপর ছুরি দিয়ে মাংসের টুকরোটাকে জায়গায় জায়গায় চিড়ে ফেলল। শিশির ভিতর থেকে এক ধরনের সাদা গুঁড়ো বার করে সে ছড়িয়ে দিল ছিন্ন ভিন্ন মাংসের টুকরোর উপর। আমি বুঝলাম মাংসের সঙ্গে মিশে গেল প্রাণঘাতী তীব্র বিষ। সেই বিষাক্ত মাংস নিয়ে বেরিয়ে যাওয়ার সময় দেখলাম আমার বিছানার উপর টান হয়ে শুয়ে পড়ল জোসেফ। ব্ল্যাক জাগুয়ার শয়তান তখন অস্থির চরণে পায়চারি করছিল খাঁচার মধ্যে। খাঁচাটার পাশে এসে দাঁড়ালাম। হিংস্র দন্তবিকাশ করে আমার অভ্যর্থনা জানালো শয়তান। মাংসের টুকরোটা খাঁচার ফাঁক দিয়ে ছুঁড়ে দিলাম। ক্ষুধার্ত সাপদ সেটাকে লুফে নিল। জোসেফের পরামর্শে জন্তুটাকে আমি সারাদিন অভুক্ত রেখেছিলাম। জোসেফের কাছে শুনেছিলাম বিষটা অতি ভয়ঙ্কর। কিছুক্ষণের মধ্যেই সেই তীব্র বিষের ক্রিয়া দেখতে পেলাম। শূন্যে থাবা বিস্তার করে হঠাৎ ছটফট করে উঠল জন্তুটা। তারপর নিঃশব্দে শুয়ে পড়ল। খাঁচার ফাঁক দিয়ে আবছা আলো আধারির মধ্যে তার নিষ্পন্দ দেহটা কিছুক্ষণ লক্ষ্য করলাম। তারপর খাঁচার দরজা খুলে ভেতরে ঢুকে গেলাম। গায়ে হাত দিয়ে পরীক্ষা করে বুঝতে পারলাম জন্তুটা মৃত্যু হয়েছে। তাড়াতাড়ি তাঁবুতে জোসেফের কাছে গিয়ে শয়তানের মৃত্যু সংবাদ দিলাম। জোসেফ আমাকে আবার ফিরে যেতে বলল শয়তানের কাছে। তাকিয়ে দেখলাম জোসেফের 2 চোখ বুজে গেছে। ফিরে এলাম শয়তানের খাঁচার মধ্যে। স্থির দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলাম তাকে। কিছুক্ষণ পরে হঠাৎ তার দেহটা নড়ে উঠল। তারপরই জন্তুটা উঠে বসে আমার দিকে তাকালো। বুকের মধ্যে মুহূর্তের জন্য ভয়ের ধাক্কা লাগলো, কিন্তু ভয় পেলে চলবে না। নিজেকে সামলে নিয়ে পরবর্তী ঘটনার জন্য প্রস্তুত হলাম। ধীরে ধীরে এগিয়ে এলো শয়তান। পিছনের পায়ে ভর করে খাড়া হয়ে দাঁড়িয়ে আমার কাঁধের উপর 2 থাবা তুলে দিল। তারপর ডান থাবা তুলে আমার বাঁ কাঁধে 2বার চাপড় মারল। আমরা যেমন করে কারো কাঁধ চাপড়ে আনন্দ জানাই, অবিকল সেই ভঙ্গি। আমি তাকে বসতে বললাম, বসলো। দাঁড়াতে বললাম, দাঁড়ালো। বাইরে বেরিয়ে এসে বাঁচার দরজায় চাবি দিলাম। শয়তান বাধা দিল না, আমার মুখের দিকে তাকিয়ে রইল। চোয়ালটা একটু ঝুলে পড়ে আবছা আলোয় কয়েকটা দাঁত ঝকঝক করে উঠল। মনে হলো জন্তুটা হাসছে। এবার ফিরে এলাম জোসেফের কাছে। তার নাকে হাত দিয়ে বুঝলাম নিঃশ্বাস পড়ছে না। বুকে মাথা রাখলাম, হৃৎপিণ্ডের স্পন্দন নেই। পরিকল্পনা অনুসারে ঘড়ি দেখলাম,
রাত 1:30। স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলাম শয্যাশায়ী জোসেফের প্রাণহীন দেহটার দিকে। হঠাৎ নড়ে উঠল মৃতদেহ। তারপর বন্ধ চোখ দুটো খুলে গেল। শুনতে পেলাম জোসেফের কণ্ঠস্বর। মিস্টার চৌধুরী, এবার বিশ্বাস হচ্ছে? কথা বলার ক্ষমতা ছিল না। ঘাড় নেড়ে জানালাম, বিশ্বাস হয়েছে। কাজলের কথা শেষ হলো। অস্বাভাবিক স্তব্ধতা ঘনিয়ে এলো ঘরের মধ্যে। প্রথম নীরবতা ভঙ্গ করলেন শ্রীময়ী। কাজল, ব্যাপারটা তাহলে কি হলো? জোসেফের আত্মা কি জন্তুটার দেহে প্রবেশ করেছিল? তাই যদি হয়, তাহলে জোসেফ জীবন্ত হয়ে উঠল শয়তানের বেঁচে থাকবার কথা নয়। বেঁচে থাকে না, শুষ্ক স্বরে কাজল বলল। দিনের বেলা শুধু খাদ্য গ্রহণের সময় ছাড়া অন্য সময় সার্কাসের লোকরা শয়তানকে ঘুমোতেই দেখে। আসলে ওটা ঘুম নয়, মৃত্যুর নামান্তর মাত্র। জোসেফ যখন দিনের বেলা চলাফেরা করে, শয়তানের মৃতদেহ তখন পড়ে থাকে খাঁচার মধ্যে। একটা কালো কাপড় দিয়ে খাঁচাটা ঢাকা থাকে। শয়তানকে দিনের মধ্যে একবার খাওয়ানো হয়। সেই মাংস আমিই দিয়ে আসি। সেই সময় আমার বিছানায় শুয়ে থাকে জোসেফ। কেউ যদি তখন জোসেফকে পরীক্ষা করে, তাহলে তার দেহে জীবনের কোনো লক্ষণই খুঁজে পাবে না। অবশ্য আমার অনুমতি ছাড়া আমার নিজস্ব তাঁবুতে কেউ প্রবেশ করতে পারে না। তাও যদি দৈবক্রমে কেউ আমার তাঁবুতে আসে, তাহলে শয্যার উপর জোসেফকে দেখলে তাকে নিদ্রিত মনে করে স্থানাত্যাগ করবে। জোসেফ যে আমার অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু, এই কদিনে সার্কাসের সব লোকই তা জানতে পেরেছে। আমার বিছানায় তাকে শুয়ে থাকতে দেখলে কেউ কিছু মনে করবে না। কাজেই দুপুরবেলা শয়তানের খাওয়ার সময় জোসেফের জীবন্ত মৃতদেহ আবিষ্কৃত হওয়ার সম্ভাবনা ছিল না। রাতেও একই অবস্থা। শয়তানের খেলা শেষ হয়ে গেলে সে খাঁচায় ঢুকে মরণ ঘুমে ঘুমিয়ে পড়ে, আর শয্যাশায়ী জোসেফের নিস্পন্দ দেহ হঠাৎ প্রাণ চঞ্চল হয়ে উঠে পড়ে এবং আমার তাঁবু ছেড়ে রওনা দেয় তার হোটেলের দিকে। 1 মাসের মধ্যেই আমি দারুণ জনপ্রিয় হয়ে উঠলাম। দর্শকরা কালো বাঘের খেলা দেখে মুগ্ধ। হিংস্র সাপত থাবা দিয়ে আঁচড় কেটে সার্কাসের মাটিতে অঙ্কের সংখ্যা লিখতে পারে, যোগ বিয়োগ করতে পারে এবং তার প্রভু অর্থাৎ আমার আদেশ পালন করে নির্বিবাদে। তারা আশ্চর্য হয় যখন দেখে আমার হাতে চাবুক পর্যন্ত নেই, শুধু মুখের কথাতেই আদেশ পালন করছে ভয়ঙ্কর সাপত। কালো বাঘকে ঘড়ি দেখতে বললে সে ঘড়ি দেখে মাটিতে আঁচড় কেটে সময় জানিয়ে দেয়। ধরো ঘড়িতে দেখা গেল 9:15। জন্তুটা নখের সাহায্যে সার্কাসের বালি ভরা জমির উপর ইংরাজি 9 লিখে একটা লম্বা টান দিল। তারপর লিখল 15। বলাই বাহুল্য, পরের সংখ্যাও সে ইংরাজিতেই লিখেছিল। এইরকম আরও অনেক খেলা আমরা আবিষ্কার করেছিলাম। জাগুয়ারের দেহে অবস্থান করে মানুষের আত্মা, অতএব আমার কথা বুঝে কাজ করতে তার অসুবিধা হয় না। কালো জাগুয়ারের অত্যাশ্চর্য খেলা দেখতে ভিড় জমে ওঠে সার্কাসের প্রদর্শনীতে। আমার কমিশন বাড়তে থাকে। অবশ্যই তার একটা অংশ যায় জোসেফের পকেটে। অর্থের আগমন বন্ধ হলে জোসেফের রাগ হওয়ারই কথা। তোমাদের প্রতি, বিশেষ করে মায়ের প্রতি আমার আকর্ষণ বুঝতে পারত জোসেফ। তার ভয় ছিল একসময় হয়তো সব ছেড়ে দিয়ে আমি মায়ের কাছে চলে যেতে পারি। সেই জন্যই আমার সঙ্গে সংস্রব রাখতে তোমাদের নিষেধ করেছিল সে। তার কথা না শুনলে কি হবে স্পষ্ট করে বলেনি জোসেফ, কিন্তু আমি বুঝতে পারছি সে তোমাদের হত্যা করবার চেষ্টা করবে। তার অর্থের লালসা যতদিন তৃপ্ত না হবে, ততদিন সে আমাকেও মুক্তি দিতে চাইবে না। কাজলের অদ্ভুত বিবরণী শ্রীময়ী আর সীমাকে স্তম্ভিত করে দিয়েছিল। একটু চুপ করে থেকে কাজল আবার বলল, ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবাকেও খুব বেশি দিন পাইনি। মনে একটা অতৃপ্তি রয়েছে। একটু থেমে শ্রীময়ীর মুখের দিকে তাকালো কাজল। কয়েকটা বছর আমি তোমাদের আশ্রয়ে থাকতে চাই মা। জোসেফের ইচ্ছার দাস হয়ে স্বর্গগর্ধবে পরিণত হতে আমি চাই না। আমি সার্কাসের তাঁবুতে ফিরে গেলে তোমরা নিরাপদ হবে, কিন্তু এতদিন পরে তোমাদের কাছে পেয়ে সার্কাসের জীবনে আর ফিরে যেতে ইচ্ছা করছে না। কেন ফিরে যাবি? শ্রীময়ীর আর্দ্র কণ্ঠে বলে উঠলেন, আমাদেরই বা কে আছে বল, আর বিপদই বা হবে কেন? আমাদের নিরাপত্তার ব্যবস্থা তুই করতে পারবি না? পারবো, তবে। কাজল হঠাৎ চুপ করল। দক্ষিণ করতলে চিবুক রেখে কি যেন ভাবতে শুরু করলো। শ্রীময়ী বলে উঠলেন, তবে বলে থামলি কেন? কি বলতে চাস তুই? কাজল বলল, মা, তোমার কাছে বাবা 30,000 টাকা আমার জন্য রেখে গেছেন, এটা আমি জানতাম না। এতদিনে সুদে আসলে টাকার অঙ্কটা নিশ্চয়ই আরও বেড়েছে। ওই টাকায় আমার প্রয়োজন নেই। টাকাটা তুমি রেখে দিও। দরকার হলে টাকাটা তুমি সীমার বিয়েতে খরচ করতে পারবে। দরকার হলে বলছি কেন, দরকার তো হবেই। আমিও বোনের বিয়ের জন্য একটা মোটা অঙ্কের টাকা তোমার হাতে দিয়ে কাল সকালেই এখান থেকে চলে যাব। তার মানে? একটু আগে বললি আমার কাছে থাকবি, এখন বলছিস চলে যাবি। এই তোর ভালোবাসা? মায়ের প্রতি, বোনের প্রতি কর্তব্য নেই তোর? টাকা দিলেই সব কর্তব্য করা হলো? আমার বিয়ের জন্য তোমাকে ভাবতে হবে না।
সীমা হুঙ্কার দিয়ে উঠল। তুমি তো প্রথম দিন থেকেই আমাদের দূরে ঠেলে দিতে চাইছো। মা যাই বলুক, আমি তোমায় থাকতে বলবো না। আমাদের ভাগ্যে যা হবার হবে। তুমি স্বচ্ছন্দে চলে যেতে পারো। কাজলের মুখে করুণ হাসি ফুটল। আমি সার্কাসে ফিরে গেলে তোদের বিপদের ভয় নেই। তোদের স্নেহ ভালোবাসা, মা বোনের আদর পাওয়ার লোভই আমায় টেনে এনেছে তোদের কাছে। কিন্তু ভেবে দেখছি তোদের বিপন্ন করা উচিত হবে না। আমি তো তোদের কাছে থাকতেই চাই। শুধু জোসেফের ভয়ে। বাধা দিয়ে সীমা বলল, জোসেফ কি করতে পারে দাদা? এটা বিংশ শতাব্দী। দেশে সরকার আছে, পুলিশ আছে। তুমিও একটা নিরীহ নির্জীব গোছের মানুষ নও। একটা জাদুকরের ভয়ে তুমি মা বোনকে ফেলে রেখে চলে যাবে? ওইখানেই তো আমার পৌরুষে লাগছে সীমা। তবে জোসেফকে তুই তুচ্ছ ভাবিস না। ইউরোপে একসময় ব্ল্যাক ম্যাজিক বলে এক ধরনের জাদুবিদ্যা প্রচলিত ছিল। ওই বিদ্যা যেসব জাদুকর আয়ত্ত করতে পেরেছিল তারা অসাধ্য সাধন করতে পারত। আমার মনে হয় ওই গুপ্তবিদ্যা এখনও পৃথিবী থেকে লুপ্ত হয়ে যায়নি। যেভাবেই হোক, ব্ল্যাক ম্যাজিক নামে কুখ্যাত জাদু নিয়ে অনুশীলন করেছে জোসেফ। সাধনায় কিছুটা সিদ্ধিলাভ যে তার হয়েছে তা তো আমি স্বচক্ষেই দেখেছি। সেই জন্যই ভয় পাচ্ছি। বাজে কথা ছাড়ো। তোমার কোথাও যাওয়া হবে না দাদা। একটু আগেই তুমি বলছিলে আমাদের নিয়ে ভারত ভ্রমণে বেরিয়ে পড়বে। এখন আবার অন্য সুরে গাইছো কেন? না না, তুমি আমাদের ছেড়ে কোথাও যেতে পারবে না। বলছিস? হ্যাঁ বলছি। কিন্তু সীমা, তুই তো খুব বেশি দিন আমার সঙ্গে থাকতে পারবি না। কেন কেন? যখন এসে পড়েছি তখন দাদার কর্তব্য তো করতেই হবে। একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে হবে না? হঠাৎ বিয়ের প্রসঙ্গ অপ্রত্যাশিত। সীমা কয়েক মুহূর্ত হাঁ করে দাদার মুখের দিকে চেয়ে রইল। তারপরই মুখ লাল আর চোখের নিচের দিকে। ধ্যাৎ, বাজে কথা বলো না তো। হেসে উঠে কি যেন বলতে যাচ্ছিল কাজল, বলা হলো না। আচম্বিতে মধ্যরাতের স্তব্ধতা বিদীর্ণ করে জাগলো এক প্রচণ্ড জান্তব কোলাহল। অনেকগুলো কুকুর তারস্বরে চিৎকার করে উঠেছে বাড়িটার খুব কাছেই। কাজলের মুখ বিবর্ণ হয়ে গেল। তাড়াতাড়ি উঠে দাঁড়ালো সে। সীমা বলল, কুকুরের ডাক শুনে এমন ভড়কে গেল কেন দাদা? শুনতে পাচ্ছিস না কুকুরগুলো কেমন উত্তেজিত হয়ে চিৎকার করছে? তাতে ভয় পাওয়ার কি আছে? কুকুর তো কত কারণেই চেঁচায়। হয়তো পাড়ায় চোর ঢুকেছে। না রে সীমা, ব্যাপারটা তো সহজ নয়। জানোয়ার নিয়ে বহুদিন কাটিয়েছি। সার্কাসে কুকুরের খেলাও দেখিয়েছি। কুকুরের স্বভাব চরিত্র আমি ভালোভাবেই জানি। কুকুরগুলো কিছু দেখে ক্ষেপে গেছে, কিন্তু ভয়ও পেয়েছে, সেই জন্য ওইভাবে ডাকছে। হঠাৎ একটা তীব্র আর্তরব উঠল। স্পষ্টই বোঝা গেল আর্তনাদ করতে করতে কুকুরগুলো বাড়ির সামনে থেকে সরে যাচ্ছে। মাথার উপর ছাতে একটা শব্দ হলো, ধপ। গুরুভার কোনো বস্তু যেন ছাতের উপর ছিটকে এসে পড়েছে। শব্দটা সবাই শুনেছিল। স্তব্ধতা ভঙ্গ করল সীমা। মনে হলো বাড়ির পাশের গাছটা থেকে কিছু যেন লাফিয়ে পড়ল ছাতের উপর, তাই না মা? শ্রীময়ী মাথা নাড়লেন। হ্যাঁ, গাছের ডালপালার মধ্যে একটা শব্দ আমি শুনেছি। হঠাৎ যেন কিছু মনে পড়ায় ব্যস্ত হয়ে উঠলেন শ্রীময়ী। হ্যাঁ রে সীমা, ছাদের দরজা বন্ধ করেছিলি তো? সীমার মুখ সাদা হয়ে গেল। না মা, ভুল হয়ে গেছে। সর্বনাশ। কিছু সর্বনাশ হয়নি, দরজাটা আমি বন্ধ করে দিয়ে আসছি। অঞ্জন বলল, ছাতে ওঠার সিঁড়িটা দেখিয়ে দে সীমা। সীমা উঠে দাঁড়িয়ে অগ্রসর হলো, কিন্তু দরজার সামনে দাঁড়িয়েই ভয়ার্ত চিৎকার করে ঘরের ভিতর পিছিয়ে এলো। পরক্ষণেই মুক্ত দ্বারপথে দেখা দিল অতিকায় কালো বিড়ালের মতো একটা জানোয়ার, ব্ল্যাক জাগুয়ার শয়তান। মন্ত্রমুগ্ধের মতো সেই ভয়ঙ্কর জন্তুর দিকে তাকিয়ে রইল সীমা। শ্রীময়ীও চেয়েছিলেন জন্তুটার দিকে। শয়তান ঘাড় ঘুরিয়ে ঘরের ভিতরটা পর্যবেক্ষণ করল। তারপর তার জ্বলন্ত চোখের দৃষ্টি নিবদ্ধ হলো শ্রীময়ীর দিকে। মা আর বোনকে আড়াল করে দাঁড়ালো কাজল। তার ডান হাতের মুঠির মধ্যে চকচক করে উঠল একটা ছোট আগ্নেয়াস্ত্র। পিস্তলটা জাগুয়ারের দিকে উঁচিয়ে ধরে কাজল বলল, জোসেফ, এখানে হামলা করে লাভ নেই। এখন এই পিস্তলে গুলিতে তোমার মাথা ঝাঁঝরা করে দিতে পারি। জানি তোমাকে হত্যা করা সম্ভব নয়। তোমার প্রাণ পাখি এই জান্তব আধার ছেড়ে আবার মনুষ্য দেহে আশ্রয় নেবে, কিন্তু আঘাতের যন্ত্রণা তুমি এড়িয়ে যেতে পারবে না। গুলিতে এই জন্তুটার মাথা ফুটো হয়ে গেলে এই শরীরটার মধ্যেও তুমি থাকতে পারবে না। জাগুয়ার নিঃশব্দে মুখ বেদান করল। রক্তিম মুখ গহ্বরের ভিতর থেকে উকি দিল ঝকঝকে দাঁতের শাড়ি। কাজল অবিচলিত কণ্ঠে বলল, জোসেফ, তুমি অনেক টাকা পেয়েছো। আমার কাছে আর আশা করো না। এখান থেকে চলে যাও, নইলে গুলি ছুটতে বাধ্য হব। কাজল অবিচলিত কণ্ঠে বলল, জোসেফ, তুমি আর এগিয়েও না। জাগুয়ার নিঃশব্দে দন্ত বিকাশ করল। কাজল বলল, আমায় ভয় দেখিয়ে লাভ নেই। শোনো জোসেফ, আমায় না মেরে আমার মা বোনকে তুমি ছুঁতে পারবে না। ওদের হত্যা করলেও
আমায় তুমি আর ফিরে পাবে না। অতএব চলে যাও জোসেফ, এখান থেকে চলে যাও। জাগুয়ার একবার জ্বলন্ত দৃষ্টিতে কাজলের মুখের দিকে চাইল, তারপর নিঃশব্দে ধীর পদক্ষেপে দরজার বাইরে অন্তর্ধান করল। কয়েক মুহূর্ত পরেই পাশের গাছটার উপর একটা গুরুভার বস্তুর ঝাঁপিয়ে পড়ার শব্দ ভেসে এলো। সকলেই বুঝল জন্তুটা ছাদ থেকে ওই গাছটার উপর লাফিয়ে পড়েছে। গাছের ডালপালার সঙ্গে সাপদের দেহের সংঘাতেই পূর্বোক্ত শব্দের সৃষ্টি। একটা মোটর গাড়ি চালু করবার শব্দ ভেসে এলো রাস্তার উপর থেকে। আপদ বিদায় হলো। কাজল বলল, কিছু না দেখেও বলতে পারি ওই গাড়িটা চালাচ্ছে জোসেফ, আর গাড়ির ভিতর মরণ ঘুমে আচ্ছন্ন হয়ে আছে শয়তান নামে ব্ল্যাক জাগুয়ার। চল সীমা, সিঁড়ির দরজা বন্ধ করে আসি। অবশ্য এখন আর বিপদের ভয় নেই, তবু সাবধান হওয়া উচিত। আজকের রাত্রি পার হয়ে গেলে শত্রু আর আমাদের ক্ষতি করতে পারবে না। কাল দুপুরের মধ্যেই কলকাতা ছেড়ে আমরা সরে পড়ব। কোথায় দাদা? এই মুহূর্তে বলতে পারছি না, তবে দুপুরের পর কেউ কলকাতায় থাকছি না। বাকি রাতটা মনে হচ্ছে কারোরই ঘুম আসবে না। তবু চুপচাপ শুয়ে নিদ্রাদেবীর আরাধনা করতে হবে, আর কিছু তো করার নেই। দুদিন পরের কথা। দার্জিলিংয়ের একটা হোটেলে সকালবেলা ধুমায়মান চায়ের কাপ নিয়ে বসেছিল কাজল। পাশেই ছিলেন শ্রীময়ী, তার হাতেও গরম চায়ের কাপ। হঠাৎ ঝড়ের মতো ঘরে প্রবেশ করল সীমা। একটা খবরের কাগজ কাজলের সামনে মেলে ধরে বিশেষ একটি জায়গায় আঙ্গুল নির্দেশ করল। দেখেছো দাদা? শ্রীময়ী বলে উঠলেন, কিসের খবর? কাগজটা টেনে নিয়ে জোরে জোরে পড়তে শুরু করলো কাজল। ইম্পিরিয়াল সার্কাস কোম্পানিতে একটা দুর্ঘটনার সংবাদ পাওয়া গেছে। সম্প্রতি একটা কালো জাগুয়ারের খেলা ওই সার্কাসে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। অঞ্জন ঘোষ নামে একজন দুঃসাহসী খেলোয়াড় ওই কালো জাগুয়ারের খেলা দেখিয়ে অল্পদিনের মধ্যেই যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। গতকাল খাঁচার ভিতর ওই জন্তুটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। জন্তুটির দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। আরও আশ্চর্যের বিষয়, যে জন্তুটার মৃত্যুর আগের দিন পূর্বোক্ত খেলোয়াড় অঞ্জন ঘোষ সার্কাসের মালিকের সঙ্গে দেখা করে সার্কাসের কাজে ইস্তফা দিয়ে গেছেন। তার বিদায় নেওয়ার আগে কেউ জন্তুটার দিকে নজর দেয়নি। তিনি চলে যাওয়ার পরে জন্তুটার খাওয়ার সময় যথারীতি মাংসের টুকরো ফেলে দেওয়া হয় খাঁচার মধ্যে। জন্তুটা ওই সময় শুয়ে বিশ্রাম করছিল। আরও 12 ঘন্টা কেটে যাওয়ার পর একসময় খাদ্য পরিবেশক এসে দেখল জন্তুটা সেইভাবেই শুয়ে আছে, মাংসের টুকরো সে স্পর্শও করেনি। সন্দেহ হয় তখনই একজন অভিজ্ঞ ব্যক্তি খাঁচার দরজা খুলে ভিতরে প্রবেশ করেন এবং পরীক্ষা করে বুঝতে পারেন জন্তুটার মৃত্যু হয়েছে। শ্রীময়ী স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, বাঁচা গেল। ভবিষ্যতে আশা করি আর উপদ্রব ঘটবে না। কাজল হাসল। জীবন্ত প্রেতের মতো জোসেফ এখনও ঘুরে বেড়াচ্ছে মহানগরীর বুকে। একটা আধার নষ্ট হয়েছে, আরও একটি আধার। অর্থাৎ আমি হাতছাড়া হয়েছি, কিন্তু জোসেফের মতো মানুষ কি নিশ্চেষ্ট হয়ে বসে থাকবে? প্রয়োজন বোধে নতুন আধার আবিষ্কার করে দুরভিসন্ধি চরিতার্থ করার ইচ্ছা কি সে ত্যাগ করবে? যাক, অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে মাথা না ঘামিয়ে আমরা বরং বর্তমানকেই উপভোগ করার চেষ্টা করি। কি বলো মা? শ্রীময়ী হাসলেন, সেই ভালো। সীমার মুখেও হাসি পড়ল। হ্যাঁ দাদা, আর কোনো ভয়ের কারণ আছে বলে মনে হয় না। তাছাড়া তোমার মতো ভাই কাছে থাকলে ভয় কি?